এইগুলোকে ঠিক দূরত্ব বজায় রেখে আবার আস্তে আস্তে চেপে দিন, তাহলে এরকম রুট তৈরি হবে, না হলে এরকম রুট তৈরি হবে না। আমরা যখন গাছ একটা তৈরি গাছ রিপোর্ট করব বা তৈরি নাও হতে পারে, আমরা পট থেকে খুলে কাত করে নিচের অর্ধেক মাটি ঝেড়ে দেব। আমি পুরো মাটি ফেলে দিই, যাদের হাত ভালো নয় তারা অর্ধেক মাটি ফেলবে, সব মাটি ফেলবে না। তারপরে তলার থেকে ট্যাপ রুটগুলো কনক্রিট দিয়ে আস্তে আস্তে কেটে কেটে বার করে নিতে হবে। তারপরে এই ধারের মাটিগুলোকে আস্তে আস্তে ঝাড়তে হবে, কিন্তু রুট কাটা যাবে না। আবার যখন পটিংটা হবে তখন গাছটাকে টবে অর্ধেক মাটি ভরে এই রুট বলটাকে মিডিলে রেখে সাইডের রুটগুলোকে আস্তে আস্তে অ্যারেঞ্জ করে করে ঠিক দূরত্ব বজায় রেখে তারপরে কোনটা দিলে ভালো হবে সেগুলো রেখে আস্তে আস্তে মাটি দিয়ে ফিল আপ করতে হবে। রুট এইভাবে নেবারিতে তৈরি করতে হয়। আর একটা গাছের, এখানে অনেক গাছ এসেছে, জাজিয়ে দেখছিলাম, অনেকেই বলছে যে এটা কেন হলো না, ওইটা কেন হলো না, কি ফল্ট আছে। একটা গাছ যখন পটিং করা হয় তখন রুট বেসটা টবের এই পটের টপ থেকে এই জায়গাটা 1/4 ইঞ্চি উঁচু থাকবে, রুট বেসটা 1/4 ইঞ্চি উঁচু থাকবে। আবার সয়েল মিডিয়াটা পটের কানার থেকে 1/4 ইঞ্চি ডাউন থাকবে। পটারিংটা করার জন্য কমপ্লিট বনসাই করলে এইগুলো খেয়াল রেখে করতে হবে, শুধু গাছ করলেই হবে না। একটা বিল্ডিং যেমন তৈরি হয় একটা কংক্রিট ভিতের ওপর, সেরকম একটা বনসাই করতে গেলে আগে আপনাকে রুট বেসটা জানতে হবে, তৈরি করতে হবে। একটা গাছের ওপর তৈরি করতে খুব কম সময় লাগে, কিন্তু রুট বেস তৈরি করতে একটা গাছের মিনিমাম 10-12 বছর লাগে ভালো গাছ করতে হলে, নাহলে এইভাবে হবে না। এইবারে রুট বেসের মুভমেন্ট কেমন হয়, একটা গাছের ভঙ্গিমা, রুট বেসের ওপর ভঙ্গিমাটা আসবে। এই গাছটা কিন্তু গাছ নয়, এই গাছটা একটা বড় গাছের শিকড়। বড় গাছটা একটা পটের উপর ছিল, এইখান থেকে ওপরে পটে একটা গাছ ছিল, এইটা একটা শিকড় তলার থেকে বেরিয়ে নিচে নেমে গেছে। তো আমি গাছটা তুলে নিয়েছি, শিকড়টা দাঁড়িয়ে ছিল, এত মোটা ছিল না, এরকম সরু ছিল। 3 মাস পরে এই রুটটার উপরে ডাল বেরিয়ে যায় এখানে। তারপরে আমি গাছটাকে গ্রো করি ওইখানে মাটিতে, গ্রাউন্ডে। তারপরে রুট বেসটা সাবল দিয়ে তুলে এটা পটিং করি। এটা একটা রুটের গাছ, এটা ডালের গাছ নয়, কাটিংয়ের গাছ নয়। এইবারে যেটা মুভমেন্ট, আমরা ন্যাচারালি বলে থাকি যে একটা গাছের মুভমেন্ট কেমন হবে। আমরা বলি যে গাছটা স্ল্যান্টিং হবে, ফর্মাল হবে না ইনফর্মাল হবে। তো এইখানে দেখুন, একটা গাছের ব্যালেন্স যেদিকে যাবে তার রুটের বিস্তার সেই দিকটা বেশি হবে, ভারসাম্য বজায় রাখার জন্য। আপনি বুঝবেন কি করে? যখন আপনি দেখবেন খেলার মাঠে যারা বাচ্চারা শরীরচর্চা করছে, পিটি করছে, তাদের হাত পায়ের মুভমেন্ট কি হচ্ছে, সেইটাই গাছের মুভমেন্ট। কি করে বুঝবেন? আপনি দাঁড়িয়েছেন, হাত তুলেছেন, আপনি কোন দিকে হেলছেন, পায়ের মুভমেন্ট কি হচ্ছে। আপনি যেদিকে হেলে যাবেন সেদিকে রুটটা বেন্ড হয়ে উপরে উঠবে, নিচের পোর্শনটা ভিতরে যাবে, কিন্তু গাছের গোড়ার থেকে একটা পোর্শন উঠে যাবে। এই গাছটার এখান থেকে মুভমেন্টটা এইদিকে এসেছে, ওই জন্য এর রুটটা এইদিকে এসেছে। আপনি যদি একটা পোস্টারকে দাঁড় করিয়ে দিয়েছেন, পোস্টার যদি হেলে যায়
এদিকে পড়ে যাবে, এদিকে টানা রাখতে হবে। তো একে টানা দেবে কে? টানা দেওয়ার তো কেউ নেই। একে দাঁড়াতে হলে এর এইদিকে এইদিকের বেসটাকে মজবুত করতে হবে। বোঝা গেল? তো গাছের নেবারিগুলো এইভাবে খেয়াল করে নেবারিটা বানাতে হবে, তাহলে একটা ইউনিক গাছ হবে, নাহলে ডিসকলি হবে। এইগুলো নিজেকে খেয়াল রেখে গাছটাকে পটিং করতে হবে, এটাই সিস্টেম। বিভিন্ন জন বিভিন্ন রকম বলতে পারে, করতে পারে, কিন্তু প্রপার ওয়েতে গাছটা এরকম হওয়া উচিত, প্রকৃতির ওপরে যেগুলো। মানে এটা কথাগুলো তো আমার না, যারা আগে বনসাই করে এসেছে। আমি জন নাকাক ফর্মুলা মেনে চলি। তিনি মারা যাওয়ার পরে অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি মাস্টার। তো তার যে সিস্টেম, সেই অনুযায়ী আমি গাছ করি, সেই অনুযায়ী বলছি এইগুলো এরকম হবে। তো স্টাইলগুলো তো সেইভাবেই এসেছে, যে একটা সাগরের পাড়ে মাটি ভেঙে যাচ্ছে, সেখানে গাছটা কেমন হয়, স্ল্যান্টিংয়ে কাজ কেটে, সেমি কাজ কেটে, সেই অনুযায়ী বেসগুলো তৈরি হয়, এবং ফর্মুলাটা সেইভাবেই এসেছে। তো এই গাছটার ভঙ্গিমাটা কেমন হয়েছে, এই দাঁড়িয়ে এইভাবে দেখুন, একটা ড্যান্সিং হয়েছে। তো এই নিজের মুভমেন্টটা দেখে আপনি গাছ করবেন, গাছ ইউনিক হবে। বোঝা গেল? মানুষ এটা চেঞ্জ করুন, নাবি দিয়ে ওই পাকুরটা নিয়ে আসুন। একটা করে নক করবেন, আমি বলে দেবো। আমি থরলি বলতে পারি না। করতে হবে রুটটা আগে অ্যারেঞ্জ করে আপনি গাছ বসাবেন, নাহলে আপনি ভালো বনসাইবিদ হতে পারবেন না। তো এটা একটা মাল্টি ট্রাঙ্কের গাছ, 5 ট্রাঙ্ক। তো এর নেবারি দেখুন, এই জায়গাটা একটু বেশি ছিল, এখানটা একটা রুট আমি কেটে দিয়েছি। ডান দিক থেকে বাঁ দিকে রুটগুলোর একটা সামঞ্জস্য থাকবে। এইখানটায় হ্যাঁ, উনি বললেন এটা ক্রস আছে। এইটা আবার আমি যখন রিপোর্ট করব, তখন এই রুটটাকে তুলে আমি একটু এখানে সরিয়ে দেব। এবারে যদি আমি রিপোর্টিংয়ের সময় যদি আমি এই মাটিগুলো ধার দিয়ে কেটে দিই, তাহলে এই রুটটা কেটে যাবে। তখন কিন্তু আমি এই রুটটাকে টেনে এদিকে সরাতে পারবো না। কিন্তু আমি যদি রুটটা যদি না কাটি, রুটটা যদি লম্বা থাকে, আমি যেখানে খুশি ওটাকে ক্লিপ করতে পারবো। কিন্তু যদি কেটে যায়, ওটাকে আমি ক্লিপ করতে পারবো না। তখন এটাকে হয়তো গোড়া দিয়ে কেটে দিতে হবে, একটু ফাঁকা হয়ে যাবে। $35। 35-40 ম্যাক্সিমাম এখানে জায়গা আছে ওই রকম বয়স। ये तो मेरा अपना बॉडी देखकर आइडिया होता है। हाँ, তো কুহু দিয়ে একটা প্রশ্ন করলো, ভালো নেবারি করতে হলে কি খাবার দিতে হবে? একটা খুব ভালো প্রশ্ন। বনসাই করতে হলে প্রথমে আমাকে মাটিটা জানতে হবে, সয়েল প্রিপারেশন। সব ক্ষেত্রেই আমি যদি একটা পটে স্যাপলিং বসাই, সেটা ভালো গাছ না হলে তো ভালো বনসাই হবে না।
তো সেই মিডিয়াটাকে আমাকে ঠিক করতে হবে। এবারে যেভাবে গাছ বসায়, কেউ একাটামা সয়েল দিয়ে গাছ বসায়, আমি নর্মাল সয়েল দিয়ে গাছ করি, কেউ ঘেঁষে গাছ করে। মিডিয়া যাই হোক, মিডিয়ার পোরাসিটি যেন ভালো থাকে, মিডিয়াটা যেন জমে না যায়, মিডিয়ার ভিতরে যেন এয়ার গ্যাপ থাকে। যত ফাইকাস গোত্রের গাছ আছে তাদের সিস্টেম হচ্ছে, আপনি পট কালচার করলে সকালবেলা জল দেবেন, সন্ধ্যের আগে যেন মাটিটা শুকিয়ে যায়, বিকেলে ওয়াটারিং করবেন না, গাছটা ঝিমি যাক, রুটে যেন এয়ার লাগে। মাটিটা একটু হালকা হয়ে গেছে, ফেটে গেছে, আপনি গাছটা ঝিমিয়ে গেছে বলে আপনি সন্ধ্যেবেলা জল ঢেলে দিলেন, তাতে করে গাছটা স্ট্রং হবে না। রুটে যদি বাতাস পায় তাহলে রুটটা মোটা হবে। সবসময় যদি মাটিটা গিলা থাকে, রুটগুলো থিন হয়ে থাকবে, মোটা হবে না। তো এইটা আমরা প্রত্যেকেই ভুল করি। আমরা বেশিরভাগই বিকেলে গাছে জল দিই, কিন্তু ভালো গাছ করতে হলে সকালে জল দিতে হবে, বিকেলে শুকনো করে ফেলতে হবে মাটিটা, তাহলে ভালো হবে। না, ফাইকাসের কিছু হবে না। আপনি গাছটা মানে হয়তো ফাইকাস না, অন্য গাছ, গাছটা ঢলে গেছে, ডগাগুলো হয়তো কচি আছে, ঢলে গেছে, আপনি একটু জল স্প্রে করে দিলেন, গোড়া দেওয়ার দরকার নেই। আপনারা খেয়াল করবেন, যে কোনো ফাইকাস রেনি সিজন এরিয়াল রুট নাবে কেন? তাদের মাটিটা সবসময় ভিজে, ভিতরে বাতাস যাচ্ছে না, সে অক্সিজেন পাচ্ছে না, এরিয়াল রুট ছেড়ে দিচ্ছে। গাছকে দেখে আপনাকে বুঝতে হবে গাছ কি চাইছে। গাছ বাতাসটা চাইছে, সে পাচ্ছে না তো, সবসময় বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এই বছরে যেমন প্রতিদিন বৃষ্টি। তো সেই জন্যে ভালো যদি নেবারি করতে হয়, ভালো রুট অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তাহলে যদি বিকেলে গাছ আপনি একটু শুকনো রাখেন, তাহলে তাড়াতাড়ি রুটটা ডেভেলপ করবে। আর থ্রু আউট দ্য ইয়ার মেনটেনেন্স একটা বড় ফ্যাক্টর। আমি একটা গাড়ি চালাচ্ছি, কি একটা ট্রেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যাচ্ছে, শিয়ালদাহ থেকে একটা গাড়ি ছাড়লো, ব্যারাকপুর বা দমদম যাবে, তারপরে থামবে। এবার গাড়িটা প্রথমে পিক আপ নিচ্ছে, তারপরে একটা সময় গিয়ে একই স্পিড আছে, তারপরে আস্তে আস্তে ব্রেক চাপতে 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 গাড়িটা থেমে যাচ্ছে। এই যে ট্রেনটা চালু হলো আর ট্রেনটা গিয়ে থামলো, এইটা থ্রু আউট দ্য ইয়ার। এইটাকে যদি আপনি 12 মাসে ভাগ করেন, খাবারের মাত্রাটা ওইভাবে ভাগ হবে। আপনি রিপোর্টিং করছেন শীতের শেষে, গাছের যখন ঘুম ভাঙছে তখন রিপোর্টিংটা করছেন, তারপরে 1 মাস রিপোর্টিংয়ের পরে 1 মাস ফিডিং চলে না, তার বডিতে যে খাবার থাকে সেই খাবারেই গাছটা ডালপালা বেরোয়, তারপরে পাতাগুলো বেরিয়ে পাতা পরিণত হবে, মোটা হবে, তারপরে ফিডিং চালু হবে। হালকা কোল জল দিয়ে চালু হলো। এইবারে যেই বর্ষা পড়লো, নাইট্রোজেন ফিডিংটা বেশি হবে, ফসফেটটা একটা জায়গায় থাকবে, পটাশটা একটু কম থাকবে। যখন মধ্যগতিতে বর্ষার মিডিলে চলে আসলো, এই যে সময়টা, এখন এনপিকে ব্যালেন্স হবে, নাইট্রোজেন ফসফেট পটাশ তিনটেই সমান মাত্রায় থাকবে। তারপরে আস্তে আস্তে অক্টোবর মাস যেই শেষ হবে, হিম পড়া শুরু হবে, প্রকৃতির সিস্টেম নিয়ে গাছ করতে হবে। তখন আস্তে আস্তে কি করতে হবে, নাইট্রোজেনটা কমে যাবে। বোঝা গেল? শীতের শুরু থেকে যেই হিম পড়া শুরু হলো, মহালয়া শুরু হলো,
শিউলি ফুল ফুটছে, হিম পড়া শুরু হয়ে গেল। এবারে নাইট্রোজেনটা আমি কমিয়ে দেবো। ফসফেটটা এক জায়গায় আছে, পটাশটা একটু বাড়বে। তারপরে শীত পড়ে গেল, নভেম্বর পেরিয়ে গেল, ডিসেম্বর পড়লো, কমপ্লিট ঠান্ডা। ডিসেম্বর জানুয়ারি, নাইট্রোজেন নীল, নাইট্রোজেন আর দেওয়া যাবে না। ফসফেট পটাশ সেম মাত্রায়। তো তখন যারা ভালো গাছ করে, আপনি আপনাকে ক্যালকুলেশন করে, মানে ভালো গাছ করতে হলে খাবার আপনাকে নিজে বানাতে হবে। কোনো কোম্পানির খাবার দিয়ে আপনি ভালো বনসাইবিদ হতে পারবেন না। কেন, যখন গরম পড়বে তখন ভালো ফুল আসবে না। ফ্লাওয়ারিং বনসাই, যারা ফ্রুটিং বনসাই, ফুল হওয়ার পর ফল দাঁড়াবে না, ফলটা ঝরে যাবে। এরপরে ব্যাপারটা আছে, যেটা আসল ব্যাপার, যেটা বনসাইগুলোটা, সেটা হচ্ছে এই শীতের সময়টা। শীতের সময় গাছ ঘুমাবে, নাইট্রোজেনে গাছটা জেগে থাকে। আমাকে গাছটাকে ঘুম পাড়াতে হবে, তার জন্য নাইট্রোজেন আমি নীল করে দেব। শুধু পটাশিয়াম সালফেট, সুপার ফসফেট একই মাত্রাতে 1:1 আপনি গাছের গোড়ায় 15 দিনে একবার দিতে পারেন। ডিসেম্বর জানুয়ারি 2 মাস 4 বার এই ফিডিংটা চলবে। কোনো নাইট্রোজেন দেওয়া যাবে না, কোনো রকম ম্যাক্সাল, মানে আমরা খাবার দিলেই, আর খাবার একটা জিনিস বলা হয়নি, আমরা যেদিন খাবার দেব তার পরের দিন ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করব। ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে ইপসাম সল্ট বলা হচ্ছে। আমরা যে কোনো খাবার দেব, খোল জল দিই, রাসায়নিক দিই, এনপিকে দিই, 19-19 দিই, যা কিছু দিই, আমরা আজ যে দেব, কালকে ইপসাম সল্ট স্প্রে করব খাবারটা অ্যাক্টিভ হওয়ার জন্যে। পাতায় স্প্রে করব। এবারে শীতকালটায় শুধু ফসফেট পটাশ নাইট্রোজেন চলবে না, গাছটাকে ঘুমাতে হবে। যারা ডেসিডুয়াস প্ল্যান্ট, যারা পর্ণমোচী বৃক্ষ, রাসায়নিক দিতে হবে। যদি আপনি না দেন, শুধু বনডাস্ট সেটা দেওয়া যায়। সেই জন্যে মাটিগুলো এমন করে বানাতে হয়, যাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু দেবেন না, কিন্তু পটাশটা একটু দিতে হবে আপনাকে। হ্যাঁ, পটাশিয়াম সালফেট, नहीं देना। नाइट्रोजन देने से गाछ जाग जाएगा, नींद उड़ जाएगा, तो घूम अच्छा नहीं होगा। बॉन्साई करने के लिए, अच्छा बॉन्साई करने के लिए ये करना पड़ता है। আমাদের যদি গাছগুলো যদি ঘুমায়, তাহলে গাছের বার্কের মধ্যে একটা ফ্যাট বডি থাকে, যেটাকে লিপিড বলে। গাছ যদি ঘুমায় তো লিপিডটা পরিপূর্ণ হবে। নাইট্রোজেন ফিডিং করলে লিপিডটা গলে যাবে। আপনি আজকে নাইট্রোজেন ফিডিং করবেন, কালকে গাছের লিপিডটা গলে যাবে। গলে গেলে তাহলে ওটা জমবে না। তাহলে শীতের পরে যখন আপনি গাছটা চেঞ্জ করবেন, তখন আর গাছ প্রুনিং করার পর বেশি ডাল দেবে না, গাছটা রিপোর্টিং করার সময় বেশি ফ্লাওয়ারিং হবে না, ফ্লাওয়ারিং হওয়ার পরে গাছে ফল ধরবে না, এই প্রবলেমগুলো আসবে। তো গাছের ঘুমটা শীতকালে খুব দরকার ভালো বনসাই করতে হলে। তো লিপিডটা যেমন জমবে, তেমন রুটগুলো মোটা হবে ওই শীতের সময়। আর
যদি আপনি অসময়ে যদি গাছ চেঞ্জ করেন তাহলে রুটগুলো পুষ্ট হবে না, বডিটা পুষ্ট হবে না, লিপিডটা জমবে না, তাহলে বডি না মোটা হলে শিকড় মোটা হবে না, তাহলে ভালো নেবারই হবে না। তো এইগুলো খেয়াল করে আপনাকে করতে হবে। এইবারে যখন গাছটা চেঞ্জ করবেন কখন, আপনার গাছে মানে ছাদে 100 গাছ আছে, যাদের বড় বাগান আছে 200, 400, 500, 1000 গাছ আছে, চেঞ্জটা কীভাবে করবো? আপনি একদিন তো করতে পারবেন না। ওগুলোকে কালকে রিপোর্টিং করবেন, আজকে প্রুনিং করে দিলেন, ডালগুলো যতটা ছাঁটার দরকার অবাঞ্ছিত ডালগুলো প্রুন করলেন, মাটি শুকিয়ে প্রুন করলেন। মাটি ভিজে অবস্থা কখনো প্রুনিং করবেন না। যেমন এখন তো আমাদের গাছ তো অনেক বেড়ে যায়, আমরা প্রুনিং করি, তো মাটি ভিজে অবস্থায় যদি প্রুনিং করি তখন কোনো একটা জায়গায় 2-3টে ডাল কি একটা ডাল দেখবেন রাতের বেলা জল টুপি টুপি পড়ছে। ওই রকম হয়ে গেলে পারে আপনার মাটি যদি শুকনো না হয়, নিম্নচাপ হয়, 1 সপ্তাহ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তখন যেখান থেকে ডাল জল টুপিয়ে পড়ছে সেই জায়গা দিয়ে পচন শুরু হয়ে যাবে, ওই ডালটা নষ্ট হয়ে যাবে। তো প্রুনিং করার সময় সব সময় পটের মাটি শুকনো করতে হবে, ড্রাই করতে হবে। তো তাহলে যেই গরম পড়লো সঙ্গে সঙ্গে আমরা যেগুলো ঘুম ভাঙছে সেগুলোকে প্রুনিং করছি, পরের দিন কি 2 দিন পরে, 1 দিন পরে মাটি ঝেড়ে আবার পটিং করে সেমি শেডে রেখে দেবো। ফাইকাস হলে পারে এমনি ওপেন রাখলেও অসুবিধে নেই, আর যদি আপনি একটু করে মাটি রাখেন তাহলে এমনি ওপেন রেখে দেবেন। আর যদি মাটি পুরো নেগেট করে দেন তাহলে একটু সেমি শেডে রাখলেন, নেট লন টানিয়ে তার তলায় রাখলেন, যখন স্পাউট করবে তখন আপনি বার করে দেবেন। আর কোন প্রশ্ন? হ্যাঁ, বললাম তো প্রথমে কি বললাম, একটা ট্রেন চালু হলো বর্ষার শুরুতেই, মানে আমি গরমের থেকে খাবারটা চালু করব। প্রথমে গরম পড়লে, শীতের পরে গরম পড়ছে তখন আমি রিপোর্ট করলাম, প্রথম ডাল বেরোবে, পাতাগুলো কচি, পাতাগুলো পুষ্ট হবে, ওইটা রেডি হতে 1 মাস লাগবে। দ্বিতীয়বার আপনি ওই ডালটা যদি বেড়ে গেল ভালো, না বাড়লে আরেকবার স্পাউট করবে, তারপরে আপনি আবার খোল জল দিয়ে শুরু করবেন, প্লেন খোল জল, তখন রুটগুলো সবে ছেড়েছে, ফাইবার রুটগুলো সরু। তারপরে ফিটিংটায় এবারে আপনি অন্য সার সব মেশাবেন, কিন্তু প্রথমে শুধু খোল জল দিয়েই শুরু হবে খাবারটা। मिट्टी तो पहले बनाना हुआ, 6 महीना पहले। हाँ, वही पे वो आप जानते हैं तो क्या 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 उसमें डालना है। ठीक है, बोले दे। আমি যেভাবে মাটি করি, 30 ভাগ লিপ মোল্ড, 30% লিপ মোল্ড, 30% গ্রাউন্ড সয়েল, 30% কোর স্যান্ড, 10% গ্রিট, পুরনো ছাদের পুরনো রূপ ভাঙা ছাদের গ্রিট, যেটা চুন সুরকির যে গ্রিট হয় সেই গ্রিটটা আপনি ইট ভেঙেও করে নিতে পারেন। ব্রিক 10%। हाँ, चलेगा चलेगा। उसमें 5% चारकोल देना तो अच्छा होगा। कार्बन पौधे के लिए कार्बन बहुत जरूरी है। যারা গিট পাবেন না তারা মোটা দানা আরে ঘেস সিন্ডার, মোটা মোটা সাইজের সিন্ডার, আপনি যদি গ্রিট না পান
10% সিন্ডার দিয়ে দিতে পারেন মোটা। হ্যাঁ, এইবারে 30% সয়েল, 30% লিপ মোল্ড, 30% হচ্ছে মোটা দানা বালি, কোর্স স্যান্ড। গোবর সার আমি দিই না, গোবর সার দিই না, এই গোবর সার দিই, ভার্মি দিই না। আপনি 30% যে লিপ মোল্ড, ওখানে আপনি 10-10-10 মেশাতে পারেন। 10 লিপ মোল্ড, 10 ভার্মি, 10 কাউডাং। 30% যে কম্পোস্ট, ওটাকে আপনি এভাবে করতে পারেন। লিপ মোল্ড 10, কাউডাং 10, ভার্মি 10। ভার্মিটা আমি ইউজ করি না, কেঁচো হয় বলে। ভার্মির মধ্যে কেঁচোর ডিম থাকে তো। काउडंग 30%, लीफ बॉल 30%, भार्मी लीफ बॉल, পাতা পচা সার। पत्ता 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 पचा। ये है 8 इंची गमला, ठीक है। আমি যে মাটিটা তিনটে মেশাতে বললাম, ওই কম্পাউন্ডটা এরকম 1 পট 8 ইঞ্চি গামলাতে 1 পট নিয়ে তার মধ্যে 30% মানে 30 গ্রাম বোন ডাস্ট, আমি যে কম্পোস্টটা বললাম, যে মাটির কম্বিনেশনটা বললাম, সেই কম্পোজিশনের এই 8 ইঞ্চি পটের 1 টপ ওই মাটিতে 30 গ্রাম বোন ডাস্ট, 12 গ্রাম হুপ অ্যান্ড হর্ন ডাস্ট, 10 গ্রাম সুপার ফসফেট, সুপার ফসফেট 10 গ্রাম, এসএসপি, আর সালফেট অফ পটাশ 5 গ্রাম, সালফেট অফ পটাশ 5 গ্রাম, সালফেট অফ পটাশ, আর 5 গ্রাম পড়বে আপনার মাইক্রোনিউট্রিন। অ্যাগ্রোমিন হতে পারে, অ্যাগ্রো ম্যাক্স হতে পারে, অ্যাগ্রো গোল্ড হতে পারে, মানে মাইক্রোনিউট্রিন। অ্যারিজের মোবোমিন হতে পারে। ওইটাই বলছে, এটা মেসেজ করে দিতে বললে। হ্যাঁ, আর 10% সিঙ্গেল সুপার ফসফেট 10%। হ্যাঁ, আর পটাশটা হলো 5%। হ্যাঁ, 5%, 0050, 5 মাইক্রোনিউট্রিন 5, আর চুন বা ডলোমাইট ওটাও 5, 5%, 5 গ্রাম। ওই তো 5 গ্রাম, 5 গ্রাম সব। হ্যাঁ,
এই মাটিটা বানাতে হবে 6 মাস আগে, গাছ রিপোর্টিংয়ের 6 মাস আগে বানাতে হয়। ঠিক আছে, কমপ্লিট হলো। আর কিছু বোঝা গেল তো? রেখে দিতে হবে এবং ওই মাটিটা পুরো যেন শুকিয়ে না যায়, মাটি যেন 30% ভিজে থাকে। হ্যাঁ, মাটিটা 30% যেন ভিজে থাকে। মাটির ময়েশ্চার হচ্ছে, আমি দাঁড়িয়ে মাটিটাকে ধরলে মাটিটা মুঠো হয়ে যাবে, এরকম দাঁড়িয়ে মাটিটাকে যে ফেলে দেই মাটিটা ওখানে গিয়ে গুঁড়ো হয়ে যাবে, কাদার মতন বসে যাবে না। ওই ময়েশ্চারটাই হচ্ছে গাছ পটিং করতে হয়। আবার আপনি হয়তো ভার্মি কম্পোস্ট কিনে এনেছেন, ভার্মি কম্পোস্টটাকে 30% ময়েশ্চারে রাখতে হয়। যদি শুকিয়ে যায় একটু একটু জল দেবেন, যদি শুকিয়ে যায় 25%-এ চলে আসলো, মানে 2 মাইক্রোনিউট্রিয়েন্ট উপরে যাবে। 30% ময়েশ্চার রেখে ভার্মি কম্পোস্ট প্রিজার্ভ করতে হয়, ওটা শুকিয়ে গেলে মাইক্রোনিউট্রিয়েন্ট উপরে যাবে। আপনি ভার্মি কম্পোস্ট পাচ্ছেন না, আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছেন না, আপনি বাগান থেকে কেঁচো কালেকশন করবেন। কেঁচো, ভার্মি তো কেঁচো, এখানে বিক্রি হচ্ছে ভার্মি ওয়াশ। আপনি এতগুলো কেঁচো একটা গ্লাসের মধ্যে চুবিয়ে রাখলেন 2 মিনিট, ওই জলটা 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন, দ্যাট ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট। 7 মিনিটে 10 মিনিট এই তো নাবি, বোঝা গেল? আর কিছু বৌদি, আর কিছু? কতদিন পর পর ফিডিং করবে? ফিডিং আমি ফিডিং করি 15 দিনে একবার। আমি যেমন শীতকালে বললাম না যে 2 মাসে আপনি 15 দিনে একবার 4 বার ফিডিং করবেন, সুপার ফসফেট আর পটাশ বলেছি। তো এমনি সময়ও আমি মাসে 2 বার ফিডিং করি। মাটিতে যা খাবার দেওয়া হয় তাতে করে বেশি ফিডিং লাগে না, শুধু খোল দিলেই হয়। আর যে খোল পচানো, এবারে আরো ভালো গাছ করলে আপনি একটু মাছ পচিয়ে জল দেবেন। মাছ, ছোট মাছ, মৌরলা মাছ, পুঁটি মাছ। আপনি যদি না পারেন, দেখবেন কাঁচকি মাছ বিক্রি হয়, কাঁচকি মাছ, মৌরলা। আপনি মাছটা নিয়ে আসলেন, আপনি বয়েল করলেন, কুকারে বয়েল করলেন, কুকার থেকে বার করে গ্রাইন্ডারে দিয়ে ওটাকে ঘোল বানিয়ে দিলেন। হ্যাঁ, ঘোল বানিয়ে খোলের সঙ্গে খোল জলের সঙ্গে মিশিয়ে গাছে দিয়ে দিলেন, গন্ধ হবে না, কেউ কিছু বলবে না, বাড়ির লোক কমপ্লেন করবে না। যাদের পজিশন ভালো আছে, খাসি কাটছে, খাসির দোকানে বলে আসলেন ব্লাডটা রেখে দিতে, ব্লাডটা এনে 1 দিন 2 দিন ড্রামে চাপা দিয়ে রেখে দিলেন, তারপরে ওটা 1:10 রেশিও জলে মিশিয়ে আপনি গাছে দিন, গাছ রাজধানী এক্সপ্রেসের মতন দৌড়বে। हाँ, जैसे ह्यूमन बॉडी को प्रोटीन का जरूरत होता है ना, फिश एंड मटन एंड चिकन, वैसा ही गाछ को भी है। हमारा टाइम नहीं। Any other question? আর কোনো কোশ্চেন থাকলে You can. आप टाइम আছে? আমাদের আজকে 8টা অবধি প্রোগ্রাম আছে, তো as long as ওয়ার্কশপ চলবে, তার মধ্যে বিভিন্ন রকমের মেন্টর আছেন, প্রত্যেক টেবিলে যাবেন, আপনাদের যা কোশ্চেন আছে you can ask me there. Let's start the workshop now. এইটা এখন শেষ হলো, এর পরের সেশন আবার নতুন করে। জোরে হাততালি। রিমেন কাউকে নিয়ে জোরে হাততালি।
আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।